শুরু হচ্ছে হাই ভোল্টেজ মডেল 16। আজকের এই 16তম হাই ভোল্টেজ মডেলে আমরা 20টি প্রশ্ন সমাধান করব এবং এই প্রশ্নগুলো সমাধানের সময় আমি আছি আলিম স্যার এবং এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। ওকে, তো চলুন আমরা হাই ভোল্টেজ মডেলের আজকের প্রথম প্রশ্নে চলে যাই। আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে গত দিনের কুইজ কোশ্চেন ছিল। সো আপনারা যারা উত্তর করেছিলেন আজকে মিলাতে পারবেন। সো বলেন এইটার কি আনসার হতে পারে। এই হাই ভোল্টেজ কোশ্চেন 1, এটি আমরা গত ক্লাসে আপনাদেরকে একটা কুইজ কোশ্চেন আকারে দিয়েছিলাম। সাদ্দাম হোসেন যুক্ত হয়েছেন, অনেকেই সালাম দিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ক্লাসটা শেয়ার করে রাখবেন। ওকে, 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে লাভলি কামস হিয়ার রেগুলারলি। লাভলি এখানে নিয়মিত আসে। ওকে, ভালো কথা, লাভলি এখানে নিয়মিত আসে। সো এখন এই বাক্যটাতে এই লাভলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা জানতে চাওয়া হয়েছিল। গতদিন আপনাদেরকে আমি এই প্রশ্নটা দিয়েছিলাম, লাভলি কোন পার্টস অফ স্পিচ। দেখেন এই সেন্টেন্সে লাভলি শব্দটা হচ্ছে বাক্যের সাবজেক্টের পজিশনে আছে। তো সাবজেক্টের পজিশনে যেহেতু আছে তাহলে এটা একটা ব্যক্তির নাম। এটা একটা কিসের নাম? ব্যক্তির নাম। ব্যক্তির নাম। কিন্তু নর্মালি কেউ যদি মনে করে লাভ এই ক্রিয়াটার সাথে এখানে এল ওয়াই যোগ হয়েছে তাহলে সে ভাববে এটা অ্যাডভার্ব। কিন্তু আসলে পরীক্ষক এমন একটা শব্দ বাছাই করছে, দেখেন যে শব্দটার মধ্যে একটা বিশেষ কারিশমা ছিল। কারিশমাটা হচ্ছে এইটা কোনো অ্যাডভার্ব না, কারণ অ্যাডভার্ব কখনো বাক্যে ভার্বের আগে সাবজেক্টের পজিশনে বসতে পারে না। দ্যাটস ওয়াই এইখানে সাবজেক্টের পজিশনে বসার একমাত্র ক্ষমতা আছে দুইটি পার্টস অফ স্পিচের। আমরা জানি সেটা হচ্ছে একটা নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। নাউনের মধ্যে সকল নাউন সাবজেক্ট হতে পারলেও প্রোনাউনের মধ্যে সকল প্রোনাউন হতে পারে না। কিছু প্রোনাউন সাবজেক্ট হতে পারে, কিছু প্রোনাউন হতে পারে না। সো এইখানে উত্তরটা হচ্ছে নাউন, কারণ এই সেন্টেন্সে লাভলি আসলে একটা মেয়ে মানুষের নামকে বোঝানো হচ্ছে লাভলি, অথবা এখানে অন্য কোনো নাম থাকতে পারতো, সুমাইয়া, অন্তরা কামস হিয়ার রেগুলারলি, এরকম কিছু একটা হতে পারতো। ওকে, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। তাহলে এই প্রশ্নটা আমাদের বুঝতে পারছি কুইজ কোশ্চেন ছিল গত দিন, অর্থাৎ 15 নম্বর মডেলের। কোশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্ন বলছে আর রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর। এই নেক্সট ডোর কথাটার বাংলা হচ্ছে পাশের বাসা। নেক্সট ডোর, রিটায়ার্ড অফিসার, যে অফিসারটা রিটায়ার্ড করছে তিনি এখন কোথায় বসবাস করছে? তিনি হচ্ছে এই পাশের বাড়িতেই বসবাস করেন। ওকে, সো এখানে এই যে এইটা একটা আর্টিকেল, এটা একটা নাউন। নিঃসন্দেহে এই প্রশ্নটা সবাই বুঝতে পারছেন যে আর্টিকেল আর নাউনের মাঝে যে শব্দটা থাকে সেটা হচ্ছে নর্মালি অ্যাডজেক্টিভ হয়। তো এটা যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয় তো অ্যাডজেক্টিভ হিসাবে এটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলবো? মিস্টার মমিন ভাই বলেন, এটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলবো? নাউন এবং ডিটারমিনার বা আর্টিকেলের মাঝখানে যে শব্দটা সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর অ্যাডজেক্টিভ হিসাবে এটা হচ্ছে এখানে পার্টিসিপল। পার্টিসিপল জানি যে আমরা জানি কিছু পার্টিসিপল কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, আবার কিছু পার্টিসিপল কখনো অ্যাডভার্ব হতে পারে। যারা সকালের ফ্রি ক্লাস করেছেন সেখানে আমরা একদিন এরকম একটা আলোচনা করেছিলাম, ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল সংক্রান্ত আলোচনা করেছিলাম। আমাদের পেজের প্রিভিয়াস ক্লাসগুলো দেখলেই বুঝবেন। ইমন আলী বলছেন 2 এর আনসার হবে ডি। এক্স্যাক্টলি 2 এর অ্যান্সার ডি। 3 নাম্বার, হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম? আপনাদেরকে দ্রুত উত্তর করতে হবে, আমরা কিন্তু কোশ্চেনগুলো টেনে আগাবো। একজন বলেছে যে ভাই কোশ্চেনের মধ্যে আরেকটু স্পিড দিয়ে আগালে ভালো হয়, মানে অনেকেই হচ্ছে ব্যাখ্যাও চায় আবার কোশ্চেনও চায় কিন্তু একটু স্পিডে চায়। এর জন্য আপনারা চেষ্টা করবেন খুবই দ্রুত আনসার করে দিতে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ওভাম? ওভাম শব্দটার প্লুরাল কি? ওভাম, ওভাম শব্দের অভাম শব্দের প্লুরাল হচ্ছে এই যে ওভা। আমরা জানি যে আমরা এরকম একটা রুলসও গতদিন দিয়েছিলাম মডেল 14 নম্বর মডেলে। আমরা বলেছিলাম যে বেশ কিছু নিয়ম ছিল এরকম, ল্যাটিন শব্দগুলোকে শব্দের শেষে ইউএম থাকলে আমরা এ দ্বারা সেটাকে প্লুরাল করি, মনে আছে? ইউএম থাকলে এ দ্বারা প্লুরাল করতে হয়। সো এখানে ওভাম ইউএম আছে, ওটা হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড, এবং ওভা এটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। ওকে, সুমাইয়া দেখেন এইটা হচ্ছে টিপস হলো ইউএম থাকলে এ বসে। হ্যাঁ, ওভাম মানে ডিম্বাণু আর এর প্লুরাল হচ্ছে ওভা। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। হোল্ড ওয়াটার এই শব্দটার বাংলা কি? আমরা হোল্ড ওয়াটার এটার মিনিং অনেকে বলতে পারি কিনা দেখি। এটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। হোল্ড ওয়াটার বারবার আসা প্রশ্ন। দেখেন আমাদের এই হাই ভোল্টেজের প্রশ্নগুলো সহজ কঠিনের মিশ্রণ, এবং ওই ধরনের প্রশ্নগুলোই দেওয়া আছে যে প্রশ্নগুলো বারবার আসবে। একেবারে কঠিন প্রশ্ন পড়ে তো শেষ করতে পারবেন না, কিন্তু সেটা যদি না আসে লাভ কি? কিন্তু সহজের মধ্যে যেগুলো বারবার আসবে সেগুলো আমাদের প্র্যাকটিসে রাখতে হবে। এমন না আপনি আজকে পারেন বিধায় এটা দেখবেন না, হ্যাঁ আজকে পারেন আবার 10 দিন পর পড়তে হবে, কারণ রিভিশন মাস্ট। আপনি যদি চাকরি পেতে চান, ব্রেনকে শার্প রাখতে চান, রিভিশন মাস্ট। হোল্ড ওয়াটার কথাটার মিনিং কি? হোল্ড ওয়াটার, আচ্ছা
আমরা এটা এখানে একটা ট্রিক্স দেখি। হোল্ড মানে কি ধরে রাখা, হোল্ড মানে হচ্ছে ধরে রাখা। আচ্ছা ওয়াটার মানে কি পানি, তো পানি ধরে রাখা নর্মালি আপনি পানি এইভাবে ধরে রাখতে কিন্তু কষ্ট হয়, কারণ হচ্ছে হাতের চিপা দিয়ে পানিটা চলে যায়, আর পানি এমন তরল পদার্থ আপনি সহজে কোনো কিছু দ্বারা পানিকে আটকে রাখতে পারেন না। পানি ধরে রাখলে সুইচ গেট লাগে, বিশাল ব্রিজ লাগে, অনেক কস্টিং লাগে। সো এটা একটা কঠিন কাজ। সো এই পানি ধরে রাখতে পারলে এই যে সফলতা হয়, এটার নামই হচ্ছে একটা বেয়ার এক্সামিনেশন, মানে ফলপ্রসূ হওয়া। মানে আপনি হচ্ছে পানি ধরে রাখা, এইখানে এইটাকে এইভাবে মনে রাখতে পারেন যে এনার্জি ধরে রাখা, পানি হচ্ছে একটা এনার্জি জীবনের মতো। নাজিমউদ্দিন ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই যে পানি ধরে রাখা, এটাকেই আমরা যদি ইন্টারনাল মিনিংয়ে নিয়ে যাই, সেই ইন্টারনাল মিনিং হচ্ছে বেয়ার এক্সামিনেশন, মানে ফলপ্রসূ হওয়া। খুব গুরুত্বপূর্ণ, আজকের পরে আশা করি আর মনে থাকবে, মানে এটা আর ভুলবেন না। তার মানে পানি ধরে রাখা, গুরুত্বপূর্ণ জিনিস ধরে রাখা মানেই হলো কোনো কিছু ফলপ্রসূ হওয়া। সো আনসারটা হচ্ছে ডি নাম্বার, অ্যান্সারটা ডি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 5, I saw one-eyed man when I was walking on the road. When I was walking on the road, কি হবে এই প্রশ্নটা? নার্গিস বলেন, নাজিম ভাই বলেন। I saw one-eyed man when I was walking on the road. যখন আমি রাস্তায় হাঁটছিলাম, তখন আমি এক চোখওয়ালা একটা মানুষকে দেখলাম। তাহলে এখানে আর্টিকেলে এই যে ওয়ান কথাটা আছে, আমরা সবাই মনে রাখবো এই ওয়ানে যতই এখানে ভাওয়েল থাক, তারপরেও এই ভাওয়েলের সাথে মিল রেখে কখনো অ্যান হয় না। কারণ কি? কারণ এখানে ওয়ের উচ্চারণটা যখন ওয়াইয়ের মতো হয়, তখন তার পূর্বে অ্যান বসবে না, তখন তার পূর্বে বসবে হচ্ছে এ, তার পূর্বে অ্যান না বসে বসবে এ। ক্লিয়ার? তাহলে মনে রাখবে বিষয়টা, সেটা হচ্ছে যে যখন এই ওয়ান উচ্চারণের ক্ষেত্রে ওয়া আসে, এই জন্য আনসার হয় হচ্ছে এ। ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা জানেন কিনা ভাওয়েলের যে 7টা উচ্চারণ, সেগুলোর পাশেই শুধুমাত্র অ্যান হয়। যেমন অ, আ, ই, উ, এরপরে কি আছে? অ, আ, ই, উ। এই যে এ একটা আছে, এ একটা ভাওয়েল আছে, আরেকটা হচ্ছে ও, শুধু ও, ওয়া না কিন্তু, শুধু ও, ওয়া, ও, আরেকটা হচ্ছে এ। এই তো এই 7টা ভাওয়েল যেখানে উচ্চারণ হবে, শুধুমাত্র সেখানেই আমরা অ্যান ব্যবহার করব, আর পৃথিবীর সব জায়গাতে এ ব্যবহার করব। শুধুমাত্র অ্যান ইউজ হবে এই 7টা ভাওয়েল উচ্চারণের ক্ষেত্রে। কিন্তু এই 7টা ভাওয়েলকে বিকৃতি করে কিংবা 2টাকে যোগ করে অন্য যে কোনো কিছু হলে সেখানে কিন্তু এ হয়। যেমন কোথায় যদি এই 2টাকে যোগ করে বলা হয় ইউ, সো ইউ যেমন ইউনিভার্সিটি উচ্চারণে ইউ লাগে, তখন কিন্তু এই ইউনিভার্সিটি উচ্চারণে ইউ থাকার কারণে সেখানে আবার এ হয়ে যায়। যতই ওখানে আপনার ইউনিভার্সিটি বানানোর ক্ষেত্রে প্রথম অক্ষরটা ইউ থাক, এখানে প্রথম বর্ণটার সাথে সম্পর্ক না, সম্পর্কটা হচ্ছে ওই শব্দের উচ্চারণের প্রথম যে ধাপটা, সেই উচ্চারণের প্রথম সাইলেন্টটা, অর্থাৎ মৌলিক স্বরধ্বনি যে 7টা আপনারা চিনেন, এই 7টার সামনেই শুধুমাত্র আমরা আর্টিকেল ব্যবহার করব অ্যান, আর বাকি সকল ক্ষেত্রে ব্যবহার করব এ। আমি জাস্ট সংক্ষেপে বলে গেলাম, এগুলো নিয়ে আর্টিকেলের কোনো দিন ক্লাস যদি পান সেখানে বিস্তারিত বলবো ইনশাল্লাহ। পরের প্রশ্ন 6 নম্বর, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইফ আই নিউ দিস বিফোর? আমি যদি এটা আগে জানতাম। ইফ আই নিউ দিস বিফোর, আমি যদি এটা আগে জানতাম। ওকে, তো বলেন তো এটা কি আনসার করব আমরা? আমি যদি এটা আগে জানতাম, ইফ আই নিউ দিস বিফোর, আমি যদি আগে জানতাম। এখন এই সেন্টেন্সের শেষে একটা সুন্দর চিহ্ন দেওয়া আছে, চিহ্নটা যদি কেউ দেখতে পান, এই যে এইটার নাম কি? নোট অফ এক্সক্লেমেটরি। নোট অফ এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, নোট অফ এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন আছে, তার মানে নিঃসন্দেহে এটা হচ্ছে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এরকম আমাদের অনেকগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। আচ্ছা, আপনারা কি ক্লাসটা শেয়ার করেছেন? মমিন, নার্গিস, আপনারা আবার একটু শেয়ার করে দিবেন, আপনাদের ফ্রেন্ডদেরকে নিজের প্রোফাইলে শেয়ার করেন। ইনশাল্লাহ সারা জীবনের জন্য এটা আপনাদের একটা সম্পত্তি হয়ে থাকবে, কারণ আপনি এই ক্লাসটা লাইভে আবার বারবার দেখতে পারবেন। কারণ হচ্ছে আপনারা প্রোফাইলে শেয়ার করে রাখেন অথবা ফ্রেন্ডদেরকে শেয়ার করে পাঠান। ওকে, তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই টাইপের আরও অনেক এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। এখন এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বোঝাবো, সেটা হলো এই যে ইফ আছে না, দেখেন
ইফ থাকা সত্ত্বেও কিন্তু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স না, এটা একটা সিম্পল সেন্টেন্স, বিকজ এই সেন্টেন্সে ইফটা আসলে কনজাংশন না। আচ্ছা, এরকম আমরা অনেকগুলো সেন্টেন্স একটু দেখে নিই যে সেন্টেন্সগুলো পরীক্ষায় আপনাদের জন্য আবার আসতে পারে। যেমন দেখেন, ইফ যদি আই হ্যাড নন, আমার জানা থাকতো, মানে যদি আমি জানতাম, এইটাকে বাংলা এইভাবেও করা যায়, ইস যদি আমি জানতাম, ইস যদি আমি জানতাম। আচ্ছা শাহ আলম, আপনি আমাদের গত সপ্তাহে কিন্তু বই বিজয়ী, তো আপনি যদি অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, আপনাকে বইটা পাঠিয়ে দেব। ইফ ইউ হ্যাড ট্রাইড, যদি তুমি চেষ্টা করতে, এখানে দেখেন একইভাবে ইফ ইউ হ্যাড ট্রাইড, যদি তুমি চেষ্টা করতে, বাক্যের শেষে নোট অফ এক্সক্লেমেটরি, এটাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইফ শি হ্যাড টোল্ড ইউ, তার মানে প্রচুর সেন্টেন্স আছে যেগুলো আপনি যখনই দেখবেন যে এরকম কোনো সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্সের সামনে ইফ দিয়ে দেওয়া হয়, তখনই এটার শেষে এই চিহ্ন দিয়ে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এরপর দেখেন, ইফ ইউ হ্যাড অ্যারাইভড আর্লিয়ার, যদি তুমি আগে আগে পৌঁছাতা, ঠিক আছে, বা যদি আমরা আগে আগে পৌঁছাতাম। ইফ দে হ্যাড লিসেন, যদি তারা শুনতো। এই যে দেখেন, তার মানে ইফের সাথে ডট ডট হ্যাড যুক্ত যে সেন্টেন্সগুলো থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরকম প্রচুর সেন্টেন্স আছে যেগুলো আমাদের লাগবে, আপনারা এগুলো পড়বেন। আরও আছে দেখেন, ইফের সাথে ওয়ার দিয়ে যদি কিছু সেন্টেন্স হয়, ইফের সাথে কি দিয়ে, ওয়ার দিয়ে হয়, সেগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের আওতায় নিয়ে আসবো। ইফ আই ওয়ার ইউ, এখানে চিহ্নটা আপনার পরীক্ষার হলে দিল না, কিন্তু আপনাকে এখানে চিহ্ন বসাতে বললো। মনে রাখবেন, এই যে অবাস্তব কল্পনা বোঝাতে ইফের সাথে ওয়ার থাক অথবা হ্যাড থাক, সেই সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। যদি আমি তোমার জায়গায় হইতাম, মানে ইফ আই ওয়ার ইউ, ইফ ইট ওয়ার পসিবল, যদি এটা সম্ভব হতো। দেখছেন, তার মানে এটা কি, সবই হচ্ছে অবাস্তব কল্পনা বোঝাচ্ছে। যদি এটা সম্ভব হতো, তার মানে কি বোঝা যাচ্ছে সম্ভব না, এরকম। আচ্ছা, তারপর বলছে ইফ শি ওয়ার হিয়ার, যদি সে এখানে থাকতো, যদি সে এখানে থাকতো, আহা কি মজা হতো। সো এই যে সেন্টেন্সগুলো, এগুলো অবাস্তব কল্পনা অর্থে সব হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, আমরা যাচ্ছি পরের উদাহরণে। কোশ্চেন নাম্বার 7 বলেন। আরিফ স্যার, ওকে দেখেন 7 নম্বর প্রশ্ন, গিভ মাই ড্যান্স টু হিম, গিভ মাই ড্যান্স টু হিম, এই সেন্টেন্সটা কি হবে? গিভ মাই ড্যান্স টু হিম। ওকে, খুব সুন্দর একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসতেছে কিন্তু। 7 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে আনসারটা হবে কমপ্লিমেন্টস। দেখেন, এখন এখানে অনেকেই কিন্তু এইভাবে বলে বেস্ট কমপ্লিমেন্টস। মনে রাখবেন, কমপ্লিমেন্টস শব্দটার অর্থ এমনভাবে আসে যে এই শব্দটাকে আপনি আর বেস্ট বলার কোনো দরকার প্রয়োজন নাই, কারণ কমপ্লিমেন্ট শব্দটা নিজেই হচ্ছে এমন একটা এমফাসাইজ বহন করে, সেটার জন্য আপনি এমফাসাইজ করার জন্য বেস্ট আনার প্রয়োজন নাই। কমপ্লিমেন্টস মানেই হচ্ছে কারো সম্পর্কে আপনি যখন কোনো ভালো মন্তব্য দিলেন বা মন্তব্য প্রকাশ করলেন, সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টস। বলে না, আপনারা আমার সম্পর্কে কমপ্লিমেন্টস দেন, অনেকেই কমপ্লিমেন্টস দেন। এক্সপার্ট ইংলিশ থেকে আলিম ভাই অনেক অ্যাক্টিভ, অনেক আপনাদেরকে চেষ্টা করে একেবারে টাইম টু টাইম কথা দিলে কথা রাখার। ঠিক আছে, আমরা যে রেগুলার 2টা করে লাইভ নিচ্ছি এখন, সকালে 11টায়, রাত 10টায়, খুবই কষ্ট হয়, তারপরেও নিচ্ছি। আর পেইড ব্যস্ত আছে এই বিকেলে 3টায়। আচ্ছা, গিভ মাই কমপ্লিমেন্টস মানে আমার মন্তব্যটা তাকে দিয়ে দিও, অথবা আমার যে প্রদত্ত কি বলবো, কমপ্লিমেন্টস বলতে এখানে অভিবাদন বা শুভেচ্ছা, সেটা কাউকে দিয়ে দিও বা তাকে দিয়ে দিও, এরকম বোঝাতে এখানে হচ্ছে আমরা কমপ্লিমেন্ট শব্দটাকে নিব। কমপ্লিমেন্টস। ওকে, পরের শব্দে যাব, পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে। দেখেন প্রশ্নের অবস্থাটা দেখেন, এই প্রশ্নটা কত জায়গায় আসে, এত জায়গায় আসার দরকার ছিল কিনা আমি জানি না। যেমন দেখছে 27তম বিসিএসে দিছে, 11তম বিসিএসে দিছে, এবং অন্যান্য অনেক জায়গাতে ছিল, আমি রেফারেন্সটা কেটে রাখছি। সো ক্লাসটা দ্রুত শেয়ার করবেন, ক্লাস শেয়ার করলে আপনাদের জন্য এক্সপার্ট ইংলিশ বই উপহারের ব্যবস্থা থাকবে সাপ্তাহিক। গত সপ্তাহে পেয়েছে শাহ আলম, তার আগের সপ্তাহে পেয়েছিল কে যেন, আমিরুল ইসলাম, আগের সপ্তাহে একটা দিয়েছি। নেক্সট উইক কার ভাগ্য হবে জানি না, এই সপ্তাহ অর্থাৎ শনি থেকে বৃহস্পতি পর্যন্ত সর্বোচ্চ শেয়ার এবং আমাদের পেজে এঙ্গেজ থাকলেই পাবেন এক্সপার্ট ইংলিশ বই। ইমন আলী 8-এর আনসার বলছেন হচ্ছে এ নাম্বার। ওকে, রাইট। এখন এই জাতীয় আরও কতগুলো রয়েছে যেগুলো হতে পারে এরকম, আমরা সেরকম কিছু শিখবো। তার আগে এটা রুলসটা একটু জেনে নেই। রুলসটা হচ্ছে, যদি কোনো শব্দের শেষে এফইউএল থাকে, তাহলে আমরা ওই এফইউএলটাকে উইথড্র করে দিলেই সরাসরি শব্দটা নাউন হয়ে যাবে। কিন্তু কিছু ক্ষেত্রে চেঞ্জ হতে পারে একটু। সেটা হচ্ছে যেমন এই যে এখানে দেখেন, বিউটি ফুলটা উঠে গেছে ঠিকই, কিন্তু এখানে যে আইটা ছিল, আইটা বিকৃতি হয়ে চেঞ্জ হয়ে এখানে হয়েছে কি ওয়াই।
সো এরকম পরিবর্তন হতে পারে, বাট সব ক্ষেত্রে হবে না। আমরা এরকম একটা শব্দের লিস্ট আপনাকে দিচ্ছি, এই লিস্টটা একটি স্ক্রিনশট মারেন, দ্রুত স্ক্রিনশট মারেন এই লিস্টটা। সবগুলো শব্দ গুরুত্বপূর্ণ, সবগুলো শব্দ ইম্পর্টেন্ট। বিউটিফুল, এটা আসছে কোথা থেকে? বিউটি থেকে, রাইট? আচ্ছা, ওয়ান্ডারফুল, এই যে দেখেন শব্দের শেষে কি আছে? শব্দের শেষে আছে ফুল। ওয়ান্ডারফুল, শব্দের শেষে কি আছে? ফুল। ওয়ান্ডারফুল, এই ওয়ান্ডারফুলে শুধু ফুল বাদ দিয়ে দিলে এটা নাউন হয়ে যাবে। অদ্ভুত বা দারুণ এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তার মানে এই পাশের শব্দগুলো সব অ্যাডজেক্টিভ ওয়ার্ড আর এইগুলো সব হচ্ছে নাউন ওয়ার্ড। খুব গুরুত্বপূর্ণ শব্দ। পাওয়ারফুল, আমরা এই ফুল বাদ দিয়ে দিলে সেটা কি হয়ে যায়? পাওয়ার। পাওয়ার মানে শক্তি, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, লিখতে পারেন আপনারা কিন্তু শব্দগুলো চাইলে, নাউন। এরপর দেখেন সাকসেসফুল, সাকসেসফুল, ফুল শব্দটা বাদ দিলেই সেটা হয়ে যাবে কি? নাউন, সাকসেস। পিচফুল, শান্তিপূর্ণ, অ্যাডজেক্টিভ, কিন্তু সেখান থেকে শুধু এই ফুল বাদ দিয়ে দিলেই হয়ে যাবে পিচ, যেটা হয়ে যাবে শান্তি বা নাউন। বুঝতে পারছি? সো এই যে একটা লিস্ট দিলাম, এই 5টা শব্দ থেকে ইনশাল্লাহ আপনি ওই যে বিউটিফুল নাউনটাকে যদি চেঞ্জ করে পরীক্ষা কোশ্চেন দেয় তাহলে কীভাবে হবে? অনেক টিচার আপনাকে বলে যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে, আর আমরা হাই ভোল্টেজে সেগুলো অ্যানালাইসিস করে দিই। এই কারণেই কিন্তু অ্যানালাইসিসমূলক এই হাই ভোল্টেজ অনেকেই মিস করতে চান না। অনেকেই বলেন যে এটার জন্য বাদ না দেই, এটাই যেন চলে, এরকম কিছু বলছেন যে সপ্তাহে 7 দিনে আপনারা হাই ভোল্টেজ চান। তো 9 নম্বর বলছে হি এনশিওর ড্যাশ সেফটি অফ ফর উইথ অ্যাট। এখানে কোনটা আনসার হবে? 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? অ্যান্সার কি 9 নম্বরে? শাহ আলম শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। হি এনশিওর ড্যাশ সেফটি অফ ফর উইথ অ্যাট। আর 10 নম্বর হচ্ছে মেনেসিং। মেনেসিং কথাটার মানে কি? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শব্দ, মেনেসিং। মেনেসিং এই শব্দটা একটু এখনো পর্যন্ত রেয়ার আছে। মেনেসিং পত্রিকায় ব্যবহার হয়, একটু হাই থটের শব্দ এটা। মেনেসিং কথাটার মানে হলো ভীতিকর, ভীতিকর। আর এইটা মনে রাখার নিমোনিক হচ্ছে, দেখেন ওই যে ম্যানের স্বভাবের কিছু মানুষ আছে, কেন? কারণ তারা অনেককে ভয় পায়, এই জন্য ম্যানের স্বভাবের থাকে। আর সেই শব্দটা এটার সাথে একটু মিলাই নিতে পারেন, যে শব্দগত মিল, ম্যানে। সো ম্যানে মানে হলো মিনেসিং, দ্যাটস ওয়াই এটা হলো অ্যালার্মিং, মানে ভীতিকর। অ্যালার্মিং মানে কি বলেন? ভীতিকর। আর এনশিওর্ডের সাথে এখানে বসবে অফ। এনশিওর্ড অফ, এনশিওর্ড অফ মানে কি? এনশিওর্ড অফ সেফটি। এনশিওর্ড অফ মানে নিশ্চয়তা দাও। হি এনশিওর্ড অফ সেফটি, সে নিরাপত্তার নিশ্চয়তা দিল, নিরাপত্তার নিশ্চয়তা দিল। ওকে, সাদ্দাম বলছেন হচ্ছে 9 অফ 10 বি। ওকে, সুন্দর হয়েছে, ফাইন। পরের প্রশ্নে যাব আমরা। 11 একটা লম্বা প্রশ্ন, দেখি এটা সমাধান করতে করতে একটু শেয়ার করবেন, আমিও কয়েকটা শেয়ার করে আসি। সমাধান করতে করতে একটু শেয়ার করবেন। প্রশ্ন 11 সমাধান করতে করতে একটু শেয়ার করে ফেলতে হবে। বলেন তো এটা কি হবে আনসার? একটু লম্বা প্রশ্ন, দেখি আপনারা বাছাই করেন আগে উত্তরটা কি হতে পারে। লম্বা প্রশ্ন, উত্তরটা কি হতে পারে? Which is a correct proverbs? নিচের কোনটা কারেক্ট প্রভার্বস? প্রবাদ হিসাবে কোনটা কারেক্ট? প্রবাদ হিসাবে কোনটা কারেক্ট? বলেন 11 নম্বর কি হবে আনসার? 11 প্রবাদ হিসাবে কোনটা সঠিক? প্রবাদ হিসাবে কোনটা সঠিক? হুইচ ইজ এ কারেক্ট প্রভাব? এখানে প্রভাবস কোনটা? দেখেন এই প্রবাদের বিশ্লেষণটা আমরা একটু করি, অ্যানালাইসিসটা একটু করি। অ্যানালাইসিসটা হচ্ছে, এটার আনসার হলো, প্রথম কথা আমাকে বুঝতে হবে শব্দগুলোর অর্থ কি। আচ্ছা দেখেন, ফুলস, ফুলস কোনো সমস্যা নাই, ফুলস। আর এখানে বলছে অ্যান ফুল। অ্যান ফুলটা প্রথমত ভুল, কেন? কারণ হচ্ছে এখানে এফ থাকার সত্ত্বে এখানে অ্যান কখনো ইউজ হচ্ছে না, গেল। সবগুলোতে ফুলস, তাহলে এগুলোর মধ্যে হতে পারে। এই ফুলস মানে বোকারা, মানে বোকা, আপনি যদি সিম্পলি বলেন তাহলে বোকারা, ঠিক আছে। রাশ,
ইন হোয়ার, এই রাশ মানে দৌড় মারে, এমন একটা দৌড় দেয়, এই রাশ মানে কি দৌড় দেওয়া, হটকারিতা দৌড় দেওয়া, হঠাৎ করে দৌড় দেওয়া। ফুলস রাশ মানে বোকারা দৌড় দেয় কোথায়, ইন হোয়ার যেখানে, যেখানে। এই তিনটার মধ্যে আর কি উত্তর আছে, আমরা এ বি আর ডি নিয়ে মিলাই আর কি। আচ্ছা, ইন হোয়ার্স যেখানে, দ্য অ্যাঞ্জেলস নাকি অ্যাঞ্জেলস কোনটা হবে? অ্যাঞ্জেলসের আগে দা হবে কি হবে না? আচ্ছা, এখানে অ্যাঞ্জেলসের আগে দি হবে না, কারণ এখানে অ্যাঞ্জেলসকে নির্দিষ্ট করে বোঝানো হয়নি, তার মানে এটা কোনো প্রপার নাউন নয়। দ্যাটস ওয়াই এখানে আমরা দি ব্যবহার করার কোনো সুযোগ রাখছি না, তার মানে অপশন ডিও বাদ। আমার হাতে থাকলো এবি, অ্যাঞ্জেলস, ওকে। অ্যাঞ্জেলস, এরপরে অ্যাঞ্জেলস কথাটা যখন প্লুরাল, অ্যাঞ্জেলস মানে কি দৈত্য দানব, অ্যাঞ্জেল মানে কি দৈত্য বা দানবরা বা দৈত্যরা, ফিয়ার্স ভয় পায় অথবা ফিয়ার ভয় পায়। সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে এস হওয়ার কোনো সুযোগ নাই, অতএব এখানে ফেয়ারের সাথে এস হবে না, শুধু অ্যাঞ্জেলস ফেয়ার হবে। বাকি হলো টু ট্রেড। এই ট্রেড মানে কি ভাই? ট্রেড মানে কি কেউ জানেন? ট্রেড মানে হচ্ছে পা ফেলা বা পা মারানো, মানে আমরা কি বলি এটাকে, মানে কোথায় পদযাত্রা দেওয়া, পদধূলি দেওয়া, আপনি কোথায় পা রাখা, সোজা কথায় পা রাখা, কোথায়ও পা রাখা। এখন দেখেন, ফুলস রাশ ইন হোয়ার, বোকারা যেখানে দৌড় মারে আর দৈত্যরা সেখানে পা রাখতেই ভয় পায়। কথাটা যদি ঘুরিয়ে বলি, দৈত্যরা যেখানে পা রাখতে ভয় পায়, বোকারা সেখানে কি দৌড় মারে। এইটা হচ্ছে এই বাক্যের বাংলা, তার মানে হলো না বুঝে কাজ করা, বোকার মতো কাজ করা, না বুঝে কাজ করা, এটাই হচ্ছে সেইটার মিনিং। অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, এটা ঠিক না, এটা না। এটার বাংলা হচ্ছে দৈত্য দানবরা যেখানে পা রাখতেই ভয় পায়, বোকারা কি করে সেখানে দৌড়ে গিয়ে মরে। তার মানে যেমন উলি পোকা দেখেন না, যখন পাখা গজায় দৌড়ে মরে, মানে বোকাদের মতো কাজ করা, এটাকেই বলা হচ্ছে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। ট্রেড মানে পা রাখা বা পা মারানো। তো এইভাবে আপনি যখন কোনো প্রভার্বসকে বিশ্লেষণ করে পড়বেন পরীক্ষার হলে, এই প্রভার্বসটা দেখেন সরাসরি বাংলা টু ইংলিশ চাই নাই, এখানে ব্যাকরণগত পার্থক্য দিয়েছে, ব্যাকরণগত মেশারগুলো, এখানে আর্টিকেলের যেমন সমস্যা ছিল, এখানে আর্টিকেলের সমস্যা ছিল, এইখানে আবার দেখেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস লাগবে কি লাগবে না, থার্ড পারসন প্লুরাল এই জন্য এস লাগবে না। তার মানে এখানে একটা প্রবাদের মধ্যে থেকে এইভাবে অ্যানালাইসিস করতে হয়। আমরা ইনশাল্লাহ সামনে এই প্রভাবস অ্যানালাইসিস নিয়ে একটা সিরিজ আনবো, সেখানে আমরা মেমোরাইজিংয়ে এই বিষয়গুলো আপনাদেরকে পড়াবো। 12 নম্বর বলছে আ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ড্যাশ থিম, অথবা আ প্যারাগ্রাফ মাস্ট বি রিটেন ইন ড্যাশ প্যারা অথবা প্যারাস। কি হবে? কি ক্লাসটা কি শেয়ার করেছেন সবাই? দ্রুত ঝটপট শেয়ার করতে হবে, যত শেয়ার তত বই পাওয়ার সম্ভাবনা, শেয়ার না করলে বই পাওয়ার সম্ভাবনা কম। শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারেই কিন্তু বই পাওয়ার সম্ভাবনা হবে, সর্বোচ্চ শেয়ার চাই, শেয়ার, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, বিভিন্ন কিছু। শাহ আলম 12 নাম্বার দেখেন, 12 নাম্বার বলছে আ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ড্যাশ থিম অথবা থিমস, এই প্যারাগ্রাফ মাস্ট বি রিটেন ইন প্যারা অথবা প্যারাস। এটা আমরা অনেকেই হয়তো পড়েছি যে একটা প্যারাগ্রাফ নির্দিষ্ট একটা থিমের উপর লিখতে হয়। থিমটা হবে কয়টা? থিমটা হবে একটা, এবং সেখানে প্যারাও থাকবে একটা। দেখেন প্যারাগ্রাফে প্যারা থাকে একটা, কিন্তু প্যারাগ্রাফে এক প্যারার মধ্যে আবার টপিক পার্ট থাকে, বডি থাকে, তারপরে কনক্লুশন থাকে, ওই এক প্যারার মধ্যেই লিখতে হয়। এটার জন্য আলাদা করে প্যারা ভাঙার কোনো সুযোগ নাই। এইটা হচ্ছে বিসিএসে আসে, এই টার্মসটা থেকে প্রশ্ন, ওই জন্য দিলাম। আর এখন বিসিএস মুখী হচ্ছে সব, বিসিএসময় সব প্রশ্ন, তার মানে সবাই এখন বিসিএসের সিলেবাসকে ফলো করে কোশ্চেন করে। যতই আমরা আলাদা প্রাইমারি কোর্স করাই, নিবন্ধন কোর্স করাই, বিসিএসের জন্য ওইগুলো থেকেই আসে। সো আমাদের কিন্তু প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের, আমাদের এখন হচ্ছে ফ্রিতে ব্যাচ বুকিং চলছে। যারা এখন ফ্রি ব্যাচ বুকিং করবে তারা কিন্তু আমাদের কোর্স যখন চালু হবে তখন 50% লেস অফার পাবেন, মানে আমরা আগাম যাদেরকে পাবো তাদেরকে 50% অফারে রাখবো। সো যারা অন্যান্য কোর্সগুলো করতে চান, প্রাইমারি নিবন্ধন এগুলো, তারা আমাদের মেসেঞ্জারে জানাই রাখবেন, আপনাদের আমরা ওই লিস্টে এন্ট্রি করে রাখবো। তার মানে অফারের আওতায় ফ্রি ভর্তি, মানে ফ্রি এঙ্গেজ করে রাখবো। আচ্ছা 13 নম্বর, হিজ ইলনেস ইজ এ মেয়ার প্রিটেক্সট ড্যাশ হিজ অ্যাবসেন্স। এই যে প্রিটেক্সট কথাটার মানে হলো কারোর সাথে ভান বা ভঙ্গিমা করা, তার মানে এটার আনসার হবে প্রিটেক্সট ফর। কোনো কিছুর জন্য প্রিটেক্সট ভান ধরা বা ভঙ্গি করা, সেটাকে বলা হচ্ছে প্রিটেক্সট ফর। হিজ ইলনেস ইজ এ মেয়ার প্রিটেক্সট ফর হিজ অ্যাবসেন্স, মানে তার অনুপস্থিত থাকার জন্য তার অসুস্থতা, এটা একটা হচ্ছে ভান, বা এটা একটা কি প্রতারণামূলক। ওকে, সো 13 আনসার হচ্ছে সি নাম্বার, 13 আনসার সি। পরের প্রশ্ন 14,
যার শেষ ভালো তার সব ভালো, এই কথাটাকে আমরা রেগুলার বলি শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। ওকে, এখন দেখেন আবারও এই প্রবাদটাকে কিভাবে দেওয়া হয়েছে, এই প্রভাবটাকে কিন্তু আবারও বিশ্লেষণমূলকভাবে প্রশ্ন করা হয়েছে। সো বিশ্লেষণমূলক প্রশ্ন করা হয়েছে, তাহলে এটা বিশ্লেষণমূলকভাবে বলেন তো কি হবে অ্যান্সার? আপনারা বলেন, নিজেরাই বলেন এটার উত্তর কি হবে, বিশ্লেষণ করে বলেন এটার আনসার কোন দিকে যাবে, বিশ্লেষণ করেন। বলছে যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো, কি হবে উত্তর? যার শেষ ভালো তার সব ভালো। আইনুল হক মুন্না আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইমন ভাই বলছেন 14 এর আনসার হচ্ছে এ, রাইট, 14 এর আনসার এ নাম্বার হবে। কিভাবে 14 এর আনসার এ হচ্ছে বলেন তো? এই যে দেখেন এইখানে কিন্তু অ্যাপোস্ট্রফি কথাটার মানে হলো এখানে আই কে উজ্জ্বল রাখা হয়েছে, অল ইজ ওয়েল দ্যাট, যার এন্ডস মানে সমাপ্তটা হয় ভালো, যার সমাপ্তটা ভালো বা শেষটা ভালো তার সব ভালো। তার মানে আপনি প্রথম দিকে অনেক ভালো থাকেন, অনেক ভালো পরীক্ষা দেন, লাভ নাই, শেষ পর্যন্ত যদি না টিকেন তাহলে কিন্তু কোনো ভালো কিছু হবে না। আর বাকিগুলো এই প্রবাদের সাথে যায় না, কারণ বাকিগুলো কোনোটাই প্রবাদের এঙ্গেজমেন্টেই নাই। তার মানে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটা একটু সহজভাবেই দিয়েছে, কিন্তু ভবিষ্যতে এই সহজ থাকবে না, হয়তো আপনাকে আরও বিশ্লেষণে নিয়ে যাবে। সরি 15, দ্য কন্ডিশন অফ মোস্ট স্লাম ডুয়েলার্স ইজ সো মিজারেবল দ্যাট ইট ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস। খুব সুন্দর একটা সেন্টেন্স ব্যবহার করছে। আপনারা এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু যারা রিটেন করবেন ব্যাংক ট্যাঙ্কে এই সমস্ত জায়গাতে দিতে পারেন এই ধরনের সেন্টেন্স। দ্য কন্ডিশন অফ মোস্ট স্লাম ডুয়েলার্স ইজ সো মিজারেবল, মানে অধিকাংশ বস্তিবাসীদের অবস্থা ইজ সো মিজারেবল, এতটা মিজারেবল দ্যাট, যা ইট ক্যান নট বি ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। সো এখানে এই বলছে ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, এটার মিনিং কি? ডেসক্রাইব ইন ওয়ার্ডস, ক্যান নট ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, এটার মিনিংটা কি? ক্যান নট ডেসক্রাইবড ইন ওয়ার্ডস, এটার মিনিংটা কি? ওকে, the condition of most slum dwellers is so miserable that it cannot be described in words, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটার আনসার হবে এই নাম্বারটা, বেগার্স ডেসক্রিপশন। আচ্ছা, এটা মিনিংটা কিভাবে হয়? বেগার ডেসক্রিপশন কথাটার মানে ভাষায় প্রকাশ করা যায় না, মানে অবর্ণনাতীত, মানে যেটাকে বর্ণনা করা যায় না, বর্ণনা করা যাবে না, বর্ণনাতীত মানে হচ্ছে যেটাকে বর্ণনার মধ্যে রাখা যায় না। তো ভিক্ষুকদের বর্ণনা এইটা বলা হচ্ছে, ভিক্ষার বর্ণনা, ভিক্ষার আবার কি বর্ণনা হয় সেরকম কিছু, মানে আজগবি বিষয়টাই হচ্ছে এরকম, যেটাকে বর্ণনা করা যায় না বা ভাষায় প্রকাশ করা যায় না। 16, অ্যান্টিনিম অফ ফিউটাইল। ও সুন্দর, এই ফিউটাইল শব্দটা আমরা এখানে একটা নিমোনিক দিব আপনাদেরকে। আমাদের কিন্তু ভোকাব চ্যালেঞ্জের একটা নিমোনিক সিরিজ চলে, ভোকাবের উপরে আমাদের হচ্ছে আলাদা একটা কোর্স আছে, সেখানেও যদি কেউ আমরা কোর্স চালু হলে অফারটা রাখবো। এখন যুক্ত হতে চাইলে শুধু নামগুলো এন্ট্রি করবেন, যখন কোর্স চালু হবে তখন আপনাদেরকে সেই অফারের আওতায় রাখবো। হ্যাঁ, আমাদের ভোকাব চ্যালেঞ্জের উপরে 750 টাকার একটা কোর্স আছে, 50% অফার পাবেন, 325 টাকায় ভর্তি যখন কোর্স চালু হবে। শুধু আমাদেরকে মেসেজ করে রাখবেন যে আপনি কোর্সটা করতে চান, আমাদের 100 জন টার্গেট হলে আমরা কোর্স শুরু করে দেবো। অ্যান্টোনিম অফ ফিউটাইল, দেখেন ফিউটাইল কথাটার মানে কি? আমরা জানি উর্বর, কিন্তু সরি ফিউটাইল মানে হচ্ছে অনুর্বর। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবেন? দেখেন ফিউ, আমি যদি বলি টাইল, দেখেন টাইলস, আপনার কাছে ফিউ মানে কিছু সংখ্যক টাইলস আছে। আপনি কিছু সংখ্যক টাইলস দিয়ে যদি মনে করেন যে একটা বড় বিল্ডিংকে সাজাবেন, তাহলে সম্ভব না, তার মানে এটা একটা বৃথা চেষ্টা। তার মানে আপনি এটাকে এইভাবে ঘুরিয়ে মনে রাখতে পারেন, ফিউ টাইল, আমার কাছে অল্প কিছু টাইলস আছে, সো এটা দিয়ে আমি একটা সুন্দর ঘর বানাতে চাই, এটা সম্ভব না, তার মানে এটা একটা ব্যর্থ চেষ্টা। মানে ব্যর্থ চেষ্টা মানে শব্দটাই হচ্ছে নেগেটিভ, তার মানে এই শব্দটা হচ্ছে অনুর্বর বা অনেক সময় বৃথা অর্থে ব্যবহার করা হয়, বৃথা, বা এটাকে নিষ্ফল বলা হয়, নিষ্ফল, বৃথা বা নিষ্ফল। আচ্ছা, এইটারই আরেকটা অ্যান্টিনিম আছে, সেটাকে আপনারা ইউজফুল যেটাকে বলছেন, এটার মিনিং হলো ফার্টাইল,
ফার্টাইল, ফার্টাইল মানে উর্বর বা ফলপ্রসূ বা ফসল হতে পারে এরকম বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে 16-র আনসারটা হচ্ছে অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম আকারে আনসার হচ্ছে 1, অ্যান্টোনিম আকারে 16-এর উত্তর হচ্ছে 1 নাম্বার। ওকে, এই যে এগুলো সব আপনাদের জন্য কষ্ট করে করে কিন্তু কালেকশন করা, এগুলো আপনারা চাইলে নিজেরা তৈরি করতে পারেন, কিন্তু নিজেদের এই নিউমোনিক তৈরি করা অনেক কষ্ট ভাই। কিন্তু আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে এই শব্দগুলো খুঁজে বের করি বা রাখি, অনেক জায়গা থেকে সার্চ করে করে বের করি, বই পড়ে বের করি। 17 নাম্বার, 17 বলছে কোন বানানটি শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ, 17 কোন বানানটি শুদ্ধ। ওকে, এটা স্পেলিং থেকে নিয়েছি একটা কোশ্চেন আজকের পরীক্ষায়। আমাদের হাই ভোল্টেজে কিন্তু মোটামুটি মিক্সচার কোশ্চেন থাকে, সব অধ্যায় থেকেই প্রয়োজনীয় প্রশ্নগুলো আমরা অল্প স্বল্প করে দেই। হাই ভোল্টেজ নিয়ে আপনাদের যদি কোনো ব্যক্তিগত সাজেস্ট থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব ওইভাবেই আপনাদেরকে নিয়ে নিয়ে আগাতে। বলেন, ক্লাসটা কি শেয়ার করছেন? সর্বোচ্চ শেয়ার কে করছেন আজকে? শেয়ার ডান লিখবেন, যত শেয়ার তত বই পাওয়ার সম্ভাবনা। প্রতি সপ্তাহে আমরা 580 টাকার একটা করে বই দিচ্ছি আপনাদেরকে, বুঝতে পারেন? কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি, 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 ট্রান্সপারেন্সি। আপনি এইভাবে এই স্পেলিংটাকে কয়েকটা পার্টে ভাঙতে পারেন, যদি এভাবে ভেঙে দিতে পারেন তাহলে আপনার এইটা হচ্ছে সবচেয়ে বেশি মনে থাকবে। সো স্পেলিং মনে রাখার নিউমোনিক হচ্ছে স্পেলিং শব্দটাকে নিজের মতো করে উচ্চারণ করে ভাঙবেন, তখন আপনার মনে থাকবে সবচেয়ে বেশি। দেখেন আপনি এই যখন এইটাকে এইভাবে ভাঙবেন, আপনার তো মনে আছে যে ট্রান্সপারেন্ট শব্দটাতে এখানে পা আছে, পা। দেখেন আপনি কিভাবে মাইনাস ফর্মুলা করে কিছু অপশন কমাতে পারেন। এই যে দেখেন এখানে পা বানান কোনোদিন ই হয়, পা বানান কোনোদিন পি ই হয়, তার মানে আপনি এই দুইটা অপশনকে নিঃসন্দেহে খালি ওই সামান্য একটা ক্লু মনে রাখার কারণে দুইটা ওয়ার্ড আপনি অপশন থেকে কিন্তু কমাতে পারছেন, বোঝাতে পারছি? তারপরে এখন এই দুইটার মধ্যে আপনি বাকিটা কিন্তু এমনিতেই পারবেন, সেটা হচ্ছে এই যে ট্রা, ট্রা, ট্রা এখানে আছে কি ট্রি, তার মানে আপনি এই দুইটার মধ্যে খুব সহজেই একটা উত্তর পেয়ে যেতে পারবেন। তার মানে বানান আপনারা প্রচুর লিখতে হবে সেটা ঠিক আছে, কিন্তু লেখার সময় আপনাকে শুধু এইগুলো এইভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। আপনি একটা খাতা রেডি করবেন, সেই খাতায় আপনি এরকম করে ভেঙে ভেঙে লিখবেন। হ্যাঁ, ট্রান্স পা রেন সি। দেখেন জাস্ট একটু কষ্ট করে যদি আপনি এই বানানটা এইভাবে লিখে রাখেন, আপনি কয়েকবার দেখলে আপনি পরীক্ষার হলে অটো জিনিসটা মনে পড়বে যে কোথায় কি ছিল, কোথায় কি ছিল। সো এই জন্য বানান শেখার মূল কৌশল হচ্ছে এইগুলোকে আমরা খাতায় লিখে লিখে পড়বো। চলছে হাই ভোল্টেজ মডেল 16, কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্নটা কি হবে? সোয়ান সং মিন্স, সোয়ান সং মানে কি আসলে? সোয়ান সং, সোয়ান, সোয়ান এইটা আমি জানি বিসিএস এতবার আসছে যে এটা আপনাদের ছোটস্থ মুখস্থ হয়ে গেছে, তারপরে একদম নতুন স্টুডেন্ট যারা তাদের জন্য এটা মনে রাখার অনেক সময় ভুল ভ্রান্তি হইতে পারে। সোয়ান মানে রাজহাঁস, রাজহাঁস। সো সোয়ান বা রাজহাঁস, এই রাজহাঁসের কাজ কি ভাই? রাজহাঁস সুন্দর না? সং মানে গান, তো রাজহাঁসের গান এইটা আবার কি? ধরেন রাজহাঁসটা যখন মারা যাবে মৃত্যুর আগে, কথিত আছে পৌরাণিকে যে মৃত্যুর আগে রাজহাঁস নাকি সুন্দর একটা গান গাইতো, তার মানে যখন গলা কাটা হইতো তাকে তার গলা দিয়ে সুন্দর একটা আওয়াজ বের হতো। তো এই শেষ আওয়াজ বা রাজহাঁসের যে সর্বশেষ আওয়াজ, এটাকেই বলা হচ্ছে কালক্রমে ঘুরে এসে আস্তে আস্তে এটা ফ্রেজে রূপান্তর হয়ে বলা হয়েছে লাস্ট ওয়ার্ক। তার মানে কোনো শিল্পীর বা কোনো মানুষ জীবনের শেষ কর্ম যেটা করে সেটাকেই বলা হচ্ছে লাস্ট ওয়ার্ক বা সোয়ান সং। কোনো শিল্পীর সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে প্রফুল্ল সম্পন্ন কাজ, শেষ কাজ, এইগুলোকে বলা হচ্ছে সোয়ান সং বা লাস্ট ওয়ার্ক। আচ্ছা, এইগুলো ছিল ট্রিক্স। 19 নম্বর প্রশ্ন চলে আসছে, আমরা কিন্তু প্রায় শেষের দিকে। 19, রাজমাতাজ, রাজমাতাজ, বাহ কি সুন্দর নাম, তাই না? রাজ ডাবল জেড, মা তাজ ডাবল জেড। কোন দিন দেখবেন এই শব্দটা বানান চলে আসছে ডাবল জেড, ডাবল জেড, ঠিক আছে? হামিদুর রহমান সুন্দর একটা বাংলা বলছেন, অন্তিম গীত, হ্যাঁ শেষ গীত যেটা। রাজমাতাজ মিনিংটা হচ্ছে নয়েজি অ্যাক্টিভিটি। সো এইটার মিনিং আমার একটা সময় মনে থাকতো না যে রাজমাতাজ আমি কিভাবে মনে রাখবো, এটার মিনিং হচ্ছে অন্তিম বা শেষ। তখন আমি এটাকে যেটা করলাম, আমি সার্চ দিলাম যেটা কিভাবে মনে রাখবো। দেখেন রাজ মানে রাজকীয় অনুষ্ঠানে, মাতাজ মানে হচ্ছে মাতাল করা বা সেখানে কি মাতামাতি করা, তাই না? তাহলে এই যে
কোনো অনুষ্ঠানে আপনি শেষ অবস্থায় যখন মাতামাতি করবেন, কোনো অনুষ্ঠানে রাজকীয় অনুষ্ঠানে মাতামাতি করবেন, এইটা হচ্ছে এটাকে নয়েজি অ্যাক্টিভিটির মধ্যেই ফেলা যায়। মানে শেষের দিকে আমরা সাধারণত অনুষ্ঠানের লাস্টে একটা কাওয়ালি গান দিয়ে সবাই মিলে একসাথে কি নাচানাচি করি। এটার নামই আমি মনে করছিলাম এইভাবে ভেবে ভেবে মনে রাখার চেষ্টা করছি, এটা একটা নয়েজি অ্যাক্টিভিটি, এটা একটা নয়েজি অ্যাক্টিভিটি। ওকে, আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন হতে যাচ্ছে এই 20, দ্য ওল্ড ম্যান ডাইড ড্যাশ। ওকে, এই 20 নম্বরে আমি আপনাদেরকে বলতে পারি যে যত গ্রুপ ভার্ব আছে সবচেয়ে প্রসিদ্ধ গ্রুপ ভার্ব হচ্ছে এই 20 নাম্বারটা, কারণ এই 20 নাম্বার কোশ্চেন্স থেকে সবচেয়ে বেশি ডাই সংক্রান্ত গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন হয়। কেমন হয় যদি এখান থেকে আমরা আরো কয়েকটা একসাথে শিখে নিই। সো আগে বলেন আপনারা এটার উত্তর কি? সাদ্দাম ভাই, নার্গিস, হামিদুর ভাই বলেন। দ্য ওল্ড ম্যান ডাইড ড্যাশ ক্যান্সার, হার্ট অ্যাটাক, ফিভার, ইলনেস, ম্যালেরিয়া, ডায়রিয়া। আরে ভাই সবগুলো দিয়ে প্রশ্ন আসছে। চিন্তা করছেন পরীক্ষকরা কেমন, আর মানুষ এখন এই সমস্ত রোগে বেশি বেশি মরে, এই কারণেই পরীক্ষায় এই প্রশ্নগুলা বারবার আসে। ডায়রিয়ায় মরে, ম্যালেরিয়ায় মরে, ইলনেস অসুস্থতা মরে, ফিভার জ্বরে মরে, হার্ট অ্যাটাকে মরে, ক্যান্সারে মারা যায়। সো এই কারণে এই মারাত্মক রোগগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মৃত্যু মারা যাওয়ার অর্থে আমরা ডায়ের সাথে অফ, ডাই অফ, রোগে মারা যাওয়া, অফ অফ রোগে মারা যাওয়া। এখন এইটা আসলে মনে করার কিছু নাই, আপনারা হচ্ছে এখানে মনে করার জন্য একটা থিম হালকা করে মনে রাখতে পারেন যে দুইটা প্রিপজিশন, প্রথমে ছিল বাড়ি, পরে গেল হাসপাতাল, তার মানে তার হইল মৃত্যু। অতএব আপনি এইভাবে মনে করতে পারেন ডাই অফ মানে হচ্ছে বিভিন্ন রোগে মারা যাওয়া, রোগ হয় হাসপাতালে যায় আর হচ্ছে লাস্টে সে ফিনিশ হয়ে যায়। এই তো হাসপাতালে গিয়ে ফিনিশ হয়, তাই না? এই অফ, ওতে একটা অক্ষর মানে বাড়িতে ছিল, এখান থেকে চেঞ্জ হয়ে হাসপাতালে গিয়ে সে কি হয়ে যায়? ফিনিশ হয়ে যায়, রোগে মারা যায়। সো এইভাবে আপনি মনে রাখতে পারেন ডাই অফ মানে রোগে মারা যাওয়া। এখন আসেন আমি ডাই নিয়ে গ্রুপ ভার্ব নিয়ে একদিন কথা বলবো। আজকে বেশ কিছু শব্দ আপনাদের জন্য রাখছি, এটা একটু দেখাই। ফিনিশিং বোর্ড হিসাবে ডাইয়ের সাথে কি দিলে কি মিনিং হয়, জাস্ট এটা বোনাস হিসাবে আপনাদেরকে দিলাম। ডাইয়ের অফ অথবা ফ্রম দুইটা, এখন আপনারা রোগ, আঘাত, ক্ষত ইত্যাদিতে মারা যাওয়া, অফ না থাকলে আপনারা ফ্রম নেবেন। কিন্তু প্রথম শর্ত হচ্ছে আপনি যখন রোগে মারা যাওয়া বোঝাবে, কিংবা কোনো আঘাত থেকে মারা গেল, কিংবা কোনো এক জায়গাতে শরীরে ক্ষত হয়ে আস্তে আস্তে মারা গেল, আই মিন ক্যান্সার। সো এরকমটা হলে আমরা অফ ব্যবহার করব। উল্লেখ্য শর্ত হচ্ছে অফ না থাকলে কি নিতে পারবো? ফ্রম। অনেকে হয়তো এই রুলসটা জানতেন না, শুধু অফ জানেন, কিন্তু পরীক্ষার হলে পরীক্ষকরা এমনভাবে সিস্টেম করে যে এরপরে প্রশ্ন দিবে সেখানে অফ থাকবে না। কি একটা বিপদ না? তার মানে দেখেন রোগ হতে মারা যাওয়া, সেখানে কিন্তু অফ না থাকলে ফ্রম ইউজ করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, এটা মাথায় রাখেন, কারণ সামনের দুনিয়ায় প্রশ্নগুলো কিভাবে হবে এটা যারা জানবে না সেই টিচাররা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবে না। এটা গবেষণা করে বুঝতে হয়, যেহেতু আমি বই লিখি এই জন্য আমাকে এগুলো ভাবতে হয়। আচ্ছা, পরেরটা ডাইয়ের সাথে আবারও দেখেন অফ আছে, কি মুশকিল, অফ বা ফ্রম। ক্ষুধায় মারা গেলেন, তৃষ্ণায় মারা গেলেন, অনাহারে মারা গেলেন, এইগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ডাই ফ্রম ব্যবহার করি, ডাই ফ্রম। কিন্তু ফ্রম না থাকলে সেখানে আবার অফ দেওয়া যাবে, কি একটা যন্ত্রণা, মানে একই জিনিস নানানভাবে আসে। ডাই ফ্রম, অধিক খেয়ে মারা গেলেন, এইখানে কম খেয়ে মারা গেছে, এখানে অধিক খেয়ে মারা গেছে, অধিক কাজ করে মারা গেছে, ক্লান্তি বা অবসাদে মারা গেছে। মানে সোজা কথা এই যে দেখেন, কম খাওয়া হোক আর বেশি খাওয়া হোক, মানে খেয়ে মারা যাওয়া না খেয়ে মারা যাওয়া, উভয় ক্ষেত্রেই ফ্রম বসে, উভয় ক্ষেত্রেই ফ্রম। ডাই ইন, ডাই বাই। ডাই ইন মানে হঠাৎ করে কোনো দুর্ঘটনায় মারা যাওয়া, ইন না থাকলে এখানে বাই ব্যবহার করা যাবে। ডাই ইন মানে দুর্ঘটনায় মারা গেছে। এই যে দুর্ঘটনায় মারা যাওয়া আরেকটা আছে ডাই বাই, যেটা সুইসাইড, জীবাণু বা সুইসাইড খেয়ে মারা যাওয়া, মানে সুইসাইড মানে হচ্ছে কি আত্মহত্যা করে মারা যাওয়া। ডাই ইন, ডাই ইন আবার দুই জায়গায় আছে, এইগুলো সব প্যাচগোছ আছে ভাই, আমি আপনাদেরকে যখন গ্রুপ ভার্ব নিয়ে পড়াবো তখন এগুলো আরও দেখাবো। ডাই বাই জীবাণু বা আত্মহত্যায় মারা যাওয়া, সোজা কথা সুইসাইড, জীবাণু হারপিক খেয়ে মারা গেছে। দেখেন ডাই ইন, আপনারা আবার খবরদার এইগুলো ডাই পরে নিয়ে আজকে আবার অ্যাপ্লাই করতে যাবেন না, যা দেখি কোনভাবে মারা গেলে কি হয় এটা অ্যাপ্লাই করে শিখি, সব কিছু অ্যাপ্লাই করা যায় না জীবনে। আচ্ছা দেখেন ডাই ইন কর্মরত অবস্থায় বা ঘুমের মধ্যে মরে গেছে। আরেকটা হচ্ছে যুদ্ধে গিয়ে মারা গেছে, শান্তিতে মারা গেছে। আরে মরা, দেখেন মৃত্যুর কত ধরন, মৃত্যুর কত ধরন, সাবধান। ডাই বাই দুর্ঘটনায় মারা যাওয়া, বাই বলছি হঠাৎ দুর্ঘটনায় মারা যাবে, যদি ইন না থাকে তাহলে ইউজ করবেন বাই। তো এইগুলো নিয়ে অনেক প্যাচগোছ আছে, এইগুলো আমরা একটা সময় আপনাদেরকে উদাহরণ দিয়ে ধীরে ধীরে বোঝাবো। আমাদের সাথে রেগুলার ফ্রি ক্লাসে থাকেন। এই ছিল আজকে আপনাদের সাথে আমার ক্লাসের আয়োজন। সো এই যে যত কিছু বোঝালাম আপনাদেরকে হাই ভোল্টেজ 16-এ, সবগুলো আপনারা আবার রিপিট পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে।